আমার বিয়ের জন্য যে পাত্র ঠিক করা হলো সে দেখতে অসম্ভব রকমের সুন্দর। শুধু যে চেহারা সুন্দর তাই না, তার নিজের একটা এজেন্সি আছে। প্রতি মাসে 6 লাখ টাকা ইনকাম। বাবা বললেন এই ছেলে কিছুতেই হাতছাড়া করা যাবে না। আত্মীয় স্বজন যারা ছিল তারাও একই কথা বলেছে। আমাদের বংশের কোনো মেয়ের ভাগ্যে এমন ভালো বর জোটেনি। আমার এত ভালো ভাগ্য নিয়ে সবাই আফসোস করতে লাগলো। এর মধ্যে ছেলে আর তার মা একবার এলো, এসে আমায় দেখে গেল। ছেলের পছন্দ হয়েছে, ছেলের মায়েরও। মা তখন একটা চালাকি করলেন, এত ভালো পাত্র যেন কোনোভাবেই হাত ফসকে না যেতে পারে, এই জন্য তিনি তাড়াহুড়ো করলেন। ছেলের মাকে তিনি বললেন, মেয়েকে যেহেতু আপনাদের পছন্দ হয়েছে তাহলে রিং পরিয়ে যান। মেয়ের নানান জায়গা থেকেই বিয়ের আলাপ আসছে। রিংটা পরা থাকলে আমরা একটু নিশ্চিন্তি থাকতাম, অন্য জায়গা থেকে আলাপ আসা বন্ধ হয়ে যেত। ছেলের মা খুশি মনেই বললেন, কথাটা ঠিকই বলেছেন বেয়ান, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে তাহলে একটা ফর্মালিটিস করা দরকার। কিন্তু আংটি তো তৈরি করে আসিনি। আমার আঙুলে যে আংটি আছে এটাই আমার হবু বৌমাকে পরিয়ে যাচ্ছি। আমার হবু শাশুড়ি আমার হাতের আঙুলে আংটি পরিয়ে দিয়ে গেলেন আর বিয়ের ডেট ঠিক করে গেলেন। বিয়ে হবে 15 দিন পর। আমাদের বাড়ির সবাই খুশিতে আত্মহারা। বাবা পাড়া জুড়ে মিষ্টি বিতরণ করলেন। কিন্তু এর 2 দিন পরই আমার মেজ ফুপু এসে বাঁধ সাধলেন। মাকে ধরে বললেন, ভাবি এই বিয়েটা ভেঙে দেন। মা অবাক হয়ে বললেন, কেন? বিয়ে কেন ভেঙে দেব? ফুপু বললেন, এরা লোক ভালো না, মারাত্মক লোভী লোক। মা বললেন, এরা যে মারাত্মক লোভী তা তুমি কি করে জানো? ফুপু বললেন, আমার খালা শাশুড়ি বলেছেন, উনি চেনেন ছেলের পরিবার সকলকে। মা বললেন, এইসব আলাপ বাদ দাও, মানুষ কখনোই অন্য মানুষের ভালো দেখতে পারে না। আমার মেয়ে ওই বাড়িতে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে। নিজের চোখে দেখে নিও, আমি মানুষ চিনি। ছেলের চেহারা দেখেই বুঝেছি এমন লক্ষ্মী ছেলে হয় না। ছেলের মাও মাটির মানুষ, কি ভালো আচরণ। ফুপু আর এই নিয়ে কথা বললেন না, শুধু বললেন, আপনি যদি ভালো মনে করেন তাহলে তো ভালোই, বিয়ে দিন। আমার ভাতিজির ভালো ঘরে বিয়ে হলো তো আমার আনন্দ। বিয়ের সময় আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবচেয়ে বেশি অবাক হলো। ওরা এত গহনা এনেছে যে এত গহনা আমাদের কেউ কখনো চোখেও দেখেনি। তাছাড়া আমার শাশুড়ি মায়ের কাছে ফোন করে বলেছে তার একমাত্র ছেলে, তিনি বিয়ের পর আমার নামে শহরের জমি থেকে 8 শতক জমি লিখে দেবেন। বিয়ের দিন আমার মেজ ফুপুকে মা ইচ্ছে মতো লজ্জা দিলেন। বললেন, তুমি তো বলেছিলে ছেলের পরিবার লোভী, এখন নিজের চোখে দেখো লোভী কিনা এরা। কিন্তু মেজ ফুপু লজ্জায় কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, ভাবি আমি তো শুধু আমার খালা শাশুড়ির কথাটা শুনে এসে বলেছিলাম, আপনি আমায় কেন এভাবে লজ্জা দিচ্ছেন? জুঁই তো আমার ভাইয়ের মেয়ে, সে আমার রক্ত, আমি কি তার খারাপ চাইবো? মা ফুপুর এসব কথায় পাত্তা দিলেন না। বাবা কিংবা ফুপু তারা কেউই আর এই নিয়ে একটাও কথা বললেন না। বিয়ের পর প্রথম 1 মাস খুবই ভালোই কাটলো ওখানে। কি সুন্দর বাড়ি, এত বড় বড় ঘর, কারুকার্য, বাগান, যেন পুরনো জমিদার বাড়ি, তাও শহরে। সমস্যাটা হলো 1 মাস পর আমার শাশুড়ি আমায় একদিন বললেন, বৌমা গহনাগুলো তো ব্যবহার করলে মলিন হয়ে যাবে, এইগুলো খুলে কোথাও রেখে দাও, পরে বাড়িতে গেস্ট আসলে বা কোথাও বেড়াতে গেলে পরে নিলেই হবে। শাশুড়ির কথা মতো সব গহনা আলমারিতে রেখে দিলাম আমি। এরপর শাশুড়ি আমার হাতে একটা চাবি দিলেন, বললেন, এটা লুকিয়ে রাখো, আলমারির চাবি আজ থেকে তোমার হাতে থাকুক, তুমিই এর মালিক। আমি খুশিতে আত্মহারা হয়ে উঠলাম। এর ঠিক কদিন পরেই অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন বাসায় কেউ নেই, সবাই বাইরে, শুধু আমি বাসায়। বিকেলবেলা একজন মাঝবয়সী মেয়ে লোক এসে কলিং বেল চাপলো। দরজা খুলে বাইরে এসে চিনতে না পেরে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? মেয়ে লোকটি খুব ভালোভাবে আমায় দেখে নিয়ে বলল, তুমি কে? আমি আমার পরিচয় দিলাম, বললাম, আমি এ বাড়ির বউ, আমার বরের নাম তপু। মেয়ে লোকটি মুখ বেজার করে বলল, তোমার শাশুড়ি কই? আমি বললাম, ওনার বোনের বাসায় বেড়াতে গিয়েছেন। মেয়ে লোকটি তখন বলল,
উনি আসলে বলবা বাসা ভাড়া দেওয়ার ডেটটা 5 দিন আগেই শেষ হয়ে গেছে, ভাড়াটা যেন কালকের মধ্যে আমার বাসায় গিয়ে দিয়ে আসে। আমি অবাক হলাম, বললাম কোন বাসার ভাড়া দেওয়ার কথা বলছেন? মেয়ে লোকটি বলল, কোন বাসা মানে? যে বাসায় দাঁড়িয়ে আছো এই বাসার। বাসায় থাকবা, ভাড়া দিবা না? বলে চলে গেল। এই বিষয়টা আমায় একেবারে চমকে দিল। এটা কিভাবে হতে পারে? আমি তো জানি এই বাসার মালিক তপুরা নিজেই, কিন্তু এই মেয়ে লোকটি এসব কি বলে গেল? তপু বাসায় ফিরল সন্ধেবেলায়। তখন তাকে সব খুলে বললাম। সে শুনে হাসলো, বলল এই মহিলা ঘোর পাগল। প্রতি মাসেই একবার আমাদের বাসায় আসে, এসে বলে তাকে বাসা ভাড়া দিতে। এটা নাকি তার বাসা। কত বড় পাগল চিন্তা করো। আমি হাসলাম, এই মহিলা তবে পাগল, আর আমি কি না কি ভেবে বসেছিলাম। কিন্তু এর কদিন পর আরও অদ্ভুত ঘটনা ঘটলো। হঠাৎ করেই ঠিক করলাম বাড়ি যাব। যার জন্য রেডি হয়ে যখন আলমারি খুললাম গহনাগুলো বের করার জন্য, তখন দেখলাম গহনাগুলো আলমারিতে নেই। অনেক খোঁজাখুঁজি করলাম, নাই মানে একেবারে নেই। তন্ন তন্ন করে খুঁজেও লাভ হয়নি, একেবারে লাপাত্তা। এতগুলো গহনা, কয়েক লাখ টাকার জিনিস, এখন কি উপায় হবে? আমি একরকম চিৎকার দিয়ে উঠলাম, বললাম আমার গহনা কোথায়? কোথায় আমার গহনার বাক্স? আমার শাশুড়ি শুনে দৌড়ে ছুটে এলেন, তার পিছনে তপু। এসে বলল, কি হয়েছে, চিৎকার করছো কেন? আমি কেঁদেই ফেললাম, বললাম গহনাগুলো নেই মা, কোথাও নেই, খুঁজে পাইনি। আমার শাশুড়ি বললেন, কি বলো এসব? ভালো করে খুঁজে দেখো, গহনার কি হাত পা আছে যে আলমারি থেকে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে? আমি এরপর খুব করে খুঁজলাম, আলমারি থেকে একটা একটা করে জিনিস বের করে খুঁজে দেখলাম, কোথাও গহনা নেই। কি হলো তবে ওগুলো? আমি আমার শাশুড়িকে আবার বললাম, মা গহনা নেই, ওখানে গহনা নেই। শাশুড়ি মা এবার বললেন, তাহলে তুমি গয়নাগুলো তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছো আর এখন নাটক করছো? আমি কেঁদেই ফেললাম, বললাম, এসব কি বলছেন আপনি মা? আমি এমন মেয়ে, আমি কেন এগুলো বাপের বাড়ি পাঠাবো বলেন? আমার কি লাভ এতে? আমার শাশুড়ি আমার কথা কানেই তুললেন না। তিনি মুখ বেজার করে বললেন, গহনাগুলো কি বাপের বাড়িতে আছে নাকি বিক্রি করে দিয়েছো তা আগে বলো। ততক্ষণে তপুও ঘরে ফিরেছে। সে এসে তার মাকে বলল, কি হয়েছে মা, কি নিয়ে কথা হচ্ছে? তার মা তার কাছে সব খুলে বললেন। বললেন গহনা আমি চুরি করেছি, চুরি করে বাপের বাড়ি নিয়ে রেখে দিয়েছি, অথবা বিক্রি করে টাকা বাবাকে দিয়েছি। আমি একটা চোর, এসব কিছুই বললেন। আমি ভেবেছিলাম তপু অন্তত এই কথা কানে নেবে না, বিশ্বাস করবে না, কিন্তু আমায় অবাক করে দিয়ে তপু বলল, জুই গহনাগুলো তোমারই থাকতো সারা জীবন, এরপরেও তুমি এতগুলো সরিয়ে ফেলার লোভ সামলাতে পারলে না? তুমি এতটা নির্জুই, ছি। আমি ওদের মুখের দিকে তাকাতে পারছি না। কি এক মিথ্যে অভিযোগ আমার ওপর ওরা চাপিয়ে দিচ্ছে, কিন্তু আমি বুঝতেও পারছি না এই আলমারি থেকে গয়নার বাক্স কোথায় গেল, কিভাবে উধাও হলো। আমি কাঁদছি দেখে আমার শাশুড়ি এসে রাগের গলায় আমায় বললেন, বাহানা করে লাভ হবে না মেয়ে, এখানে 25 লাখ টাকার গহনা ছিল, তুমি 3 দিনের মধ্যে সব গহনা ফিরিয়ে দেবে, নয়তো 25 লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দেবে। এটাই আমার ফাইনাল কথা। সেদিনে রাতেই তপুর কাছে আমি বললাম, তপু আমি এরকম কিছু করিনি, গহনার কি হলো, এতগুলো কোথায় গেল, এসবের কিছুই আমি জানি না। মা মিছিমিছি আমায় সন্দেহ করছেন, আমি যদি এগুলো চুরি করে থাকি তবে যেন আমার মরণ হয়। তপু রাতে আমায় এই বিষয়ে কিছু বলেনি, শুধু বলল, অনেক রাত হয়েছে, ঘুমাও, কাল সকালে দেখি এটা কিভাবে সমাধান করা যায়। আমি মনে বড় আশা নিয়ে ঘুমাতে গেলাম, ভাবলাম তপু এটার সমাধান করবে, তার মাকে বোঝাবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তপু অন্য রূপ আবিষ্কার করলাম। সকালবেলা তপু তার মায়ের কাছে গিয়ে বলল, মা জুই আমার কাছে রাতে স্বীকার করেছে যে গহনা সেই চুরি করে, তার বাবার মাধ্যমে বিক্রি করে দিয়েছে, 22 লাখ টাকায় নাকি বিক্রি করেছে। সে বলল টাকা তার বাবার কাছেই আছে, কয়েকদিনের মধ্যে সেই টাকা এনে দেবে, টাকা এনে দিলে তুমি তাকে ক্ষমা করবে তো? তার মা কোনো কথা বলল না, চুপ করে ওখান থেকে চলে গেল। তপুর এমন বিকৃত আচরণ আমায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মানুষ এরকম হয় কি করে?
এমন ভয়াবহ রকমের চক্রান্ত মানুষ সাজায় কি করে? এর মানে বিয়ের আগে থেকেই তাদের একটা পরিকল্পনা ছিল। তারা জেনে বুঝেই কাজটা করেছে। তারা ভেবেছে আমার বাবার যেহেতু আমি একমাত্র মেয়ে, আর কোনো ভাই বোন নেই, আমার সহায় সম্বলও আছে বাবার, আমার বিয়ে করলেও তারা একটা গেম খেলতে পারবে। বিয়ের আগে থেকেই হয়তো গহনা চুরির পরিকল্পনাটা করে রেখেছিল। একটা তালার 3টে চাবি থাকে, আমার হাতে একটা চাবি দিয়েছিল, বাকি 2টো চাবি আমার শাশুড়ির হাতেই ছিল। তাহলে তিনিই গয়নাগুলো সরিয়েছেন এখান থেকে, এরপর আমার ওপর দোষটা চাপিয়ে দিচ্ছেন। তাহলে কি তাদের আসল উদ্দেশ্য এমন একটা চক্রান্ত করে আমার বাবার থেকে বড় অঙ্কের একটা টাকা আদায় করে নেওয়া? তবে কি ধরেই নেব আমার মেজ ফুপুর কথাই ঠিক ছিল? সেদিনই আমার বাবার বাড়িতে আসতে চাইলাম, কিন্তু আমার শাশুড়ি ওখান থেকে কিছুতেই আসতে দেবে না। তিনি সামনে দাঁড়িয়ে বললেন, এক পাও নড়তে পারবে না এখান থেকে। আগে তোমার বাপকে টাকা নিয়ে আসতে বলো, 25 লাখ টাকা। 1 টাকা কম আনলেও হবে না। যদি টাকা না নিয়ে আসে তবে তোমার গ্রামে গিয়ে গ্রামের সব মানুষ নিয়ে সালিশ করব। সবার সামনে বলবো তুমি 1 বাক্স গহনা চুরি করেছো, আমার 25 লাখ টাকার গহনা। তখন টের পাবা কত ধানে কত চাল মেয়ে। কথাগুলো বলে তিনি এমন ভাব করলেন যেন সত্যি সত্যি ওনার গহনা আমি চুরি করেছি। আমার মেজাজ তখন খুব বিগড়ে গেল, আর সহ্য হচ্ছে না কিছুতেই। আমি রাগ দেখিয়ে বললাম, আপনার এই মিথ্যে চক্রান্ত করে আমার কিছুই করতে পারবেন না। তপু এখানেই ছিল। সে বলল, আচ্ছা দেখা যাবে আমরা কি করতে পারি আর না পারি, সময় আসুক। এখন যা লাফালাফি করার তুমি করে নাও। সেদিন সন্ধ্যার পরই তপু একটা মাঝবয়সী লোক সাথে করে নিয়ে এসে বাসায় এলো। লোকটি স্বর্ণকার। লোকটিকে দেখিয়ে তপু আমায় জিজ্ঞেস করলো, এই লোকটাকে তুমি চেনো? আমি বললাম, না চিনি না। ওনাকে আমি চিনব কি করে? আমি সত্যি ওই লোকটাকে চিনি না, কখনো দেখিও নি। কিন্তু তপু কেমন করে যেন হাসলো। তারপর বলল, কিন্তু এই লোক তো তোমায় ভালো করে চেনে জুঁই। কি আপনি চেনেন না জুঁইকে? মাঝবয়সী লোকটা বললেন, জি চিনি। তপু বলল, কিভাবে চেনেন জুঁইকে? লোকটি বলল, গত সপ্তাহে উনি আমার কাছে গিয়েছিলেন। আমি অবাক হলাম, এসব কি বলছে? আমি তো বাসা থেকেই কখনো বের হইনি, গত সপ্তাহেও না, তার আগের সপ্তাহতেও না। আমি গলার সবটা জোর দিয়ে বললাম, আপনি এরকম মিথ্যে বলছেন কেন? আমি তো বাসার গেটের বাইরে কখনো যাই না, তাহলে আপনার কাছে গেলাম কি করে? লোকটি বলল, আমি মিথ্যে বললে যেন আমার ভাগ্যে নরক জোটে। তারপর তপু লোকটিকে আবার জিজ্ঞেস করলো, আপনার কাছে জুঁই কেন গিয়েছিল? লোকটি বলল, স্বর্ণের দরদাম করতে। 1 বাক্স গহনা নিয়ে এসেছিল। আমি দাম বলে দিয়েছিলাম। তপু বলল, কত দাম বলে দিয়েছিলেন? লোকটি বলল, স্বর্ণটা ভালো জাতের, বলেছিলাম 25-30 লাখের মতো দাম হবে। তপু বলল, আপনার কাছে কি সেই স্বর্ণ বিক্রি করতে এসেছিল? লোকটি খানিক সময় চুপ করে রইল। তারপর বলল, চেয়েছিল, কিন্তু আমি রাখিনি। আমার কেমন যেন সন্দেহ হলো। 1 বাক্স স্বর্ণ শুধুমাত্র একটা মেয়ে বিক্রি করতে আসবে কেন? তার সাথে আর কেন কেউ নেই? তাছাড়া সে এগুলো বিক্রি করতে তাড়াহুড়োও করছিল। তাই তাকে বললাম, আমার কেনার সামর্থ্য নাই, অন্য কোথাও গিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তপু হাসলো আবার। তারপর বলল, মারাত্মক চোর। আমি ওর দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকালাম, কিন্তু সে এসবের পাত্তা না দিয়ে বলল, তোমার এমন চরিত্র কেন? নিজের স্বামীর ঘর থেকে কেউ চুরি করে? একটা চোর বিয়ে করে এনেছি। আমি ওর দিকে চোখ লাল করে তাকালাম। তারপর কিছু বলতে গিয়েও কেন জানি সাহস করতে পারলাম না। ভীষণ ভয় লাগছে। কেন জানি মনে হচ্ছে আমি যদি ওদের সঙ্গে বাড়াবাড়ি করি, তর্ক করি, তবে ওরা আরও নানান ষড়যন্ত্র করবে, আমার কোনো ক্ষতি করে বসবে। এরপর মাকে ফোন করলাম। আমি ফোন করে সব খুলে বললাম। মা শুনে কথা বলতে পারছে না, তার শরীর খারাপ হয়ে গেছে। আমি বললাম, বাবার কাছে ফোন দাও, তার সঙ্গে পরামর্শ করব। মা এবার কথা বললেন, না না সাবধান, তোর বাবার কাছে কিছুতেই এসব বলা যাবে না, তাকে এসব জানানো যাবে না। আমি বললাম, কেন জানানো যাবে না? বাবাকে না বললে কাকে বলবো আমি? কে সমাধান করে দেবে এই সমস্যা? আমি এখানে কি অবস্থায় আছি এখানে তুমি বুঝতে পারছো? মা বললেন, তোর বাপ মাথা মোটা লোক, তার শরীর ভর্তি খালি রাগ। এটা শুনলে দেখবি আজকেই পুলিশ নিয়ে ওখানে যাবে। তখন কি উপায় হবে? তোর সংসার টিকবে? মানুষ শুনলে কি বলবে?
এই যে সবাই জানে তোর এত বড় ঘরে বিয়ে হয়েছে, মানুষকে গলা বড় করে কত কথা বলেছি, বাইরের লোকেরা এখন সব শুনলে কি উপায় হবে বল? আমি রাগে বললাম, শুধু তোমার জন্য মা, তুমি বড় লোভী মানুষ। মেজ ফুপু বাধা দিয়েছিলেন, তুমি তা কানেই তোলনি। ফুপুকে সবার সামনে লজ্জা দিয়েছিলে, কাঁদিয়েছিলে তাকে। আজ দেখো এর ফল আমি কিভাবে পাচ্ছি। মা বললেন, পিছনের কথা রাখ, আমার যা গহনাগাটি আর জমানো টাকা আছে তা নিয়ে শিগগিরই আসবো আমি, এসে ওদের এগুলো দিয়ে আপাতত মুখটা বন্ধ করব। তুই চিন্তা করিস না মা। মায়ের কথা শুনে আমার গায়ে আগুন ধরে গেল। আমি বললাম, তুমি এত নির্বোধ কেন মা? তুমি কি বুঝতে পারছো না এরা ভয়াবহ রকমের খারাপ মানুষ? তুমি ওদের জন্য স্বর্ণ আর টাকা নিয়ে আসবে কেন? এতে লাভ কি হবে? মা আমায় ধমক দিয়ে চুপ করিয়ে রাখলেন। তারপর বললেন, তুই চুপচাপ থাক, তোর শাশুড়ি আর জামাইয়ের সঙ্গে আমি ফোনে কথা বলবো, যা করার সব আমি নিজে করব, তোর কিছু করতে হবে না। আমি না করলাম বারবার মাকে, কিন্তু আমার কথা মা কানেই তুললেন না। তিনি ফোন কেটে দিলেন। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। আমি জানি মা গহনার টাকা এনে দিলে ওরা আপাতত কয়েকটা দিন চুপ থাকবে, কিন্তু এরপর আবার একটা ষড়যন্ত্র করবে। এটাই ওদের কাজ। এর চেয়ে আমার উচিত হবে গোপনে খবর নিয়ে দেখা তপুর আসলে কোনো এজেন্সি আছে কিনা। এজেন্সি থেকে থাকলে আর 6 লাখ টাকা করে তার ইনকাম থাকলে এরকম করবে কেন সে? তাছাড়া ওই দিন যে একটা মহিলা এসে বলল ওই মহিলার বাসা ভাড়ার টাকা নিতে এলো, তবে কি ওই মহিলার কথাই সত্যি? তপুরা কি আসলেই ঠক প্রকৃতির লোক? ওদের পেশাই এটা। কিন্তু এসব খবর কিভাবে নেব আমি? কার মাধ্যমে নেব? এসব চিন্তা করে কোনো কুল পেলাম না। রাতে তপু বাসায় ফিরে বলল, তোমার মা আপাতত কিছু টাকা দিয়েছে, কিন্তু তুমি ভেবো না এই টাকা পেয়ে আমরা সব ভুলে যাব। 25 লাখ মানে গুনে গুনে 25 লাখ। 10 টাকা কম হলেও আমি মানব না। সে একেবারেই দাও আর কিস্তি দিয়েই দাও। আমি বললাম, এভাবে আমার উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে টাকা কেন নিচ্ছ? এর চেয়ে সোজা বলো না যৌতুক দিতে হবে, নাকি এই সাহসটাও নেই? রাগেই বললাম কথাটা। তপু বিছানায় শুয়েছিল। আমার কথা শুনে এসে বিছানা থেকে উঠে আমার কাছে এসে গালে এক চড় বসিয়ে দিয়ে বলল, বেয়াদপি কম করবে। যৌতুক নেব কেন আমরা? আমাদের কোনো কিছু অভাব আছে নাকি? তুমি চুরি করেছো, তোমার চুরি করা জিনিস তুমি ফেরত দেবে। এখানে যৌতুক এলো কোথা থেকে? আমি আর কিছু বললাম না, তখন চুপ করে রইলাম। ভাবলাম এখন এসব নিয়ে চিৎকার চেঁচামেচি কিংবা রাগারেগি করে কোনো ফল হবে না, বরং চুপচাপ থেকে চেষ্টা করে যেতে হবে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আমি সেদিন রাতে আর ঘুমাতে পারলাম না। ঘুম আসছে না চোখে কিছুতেই। ফেসবুকে ঘাঁটাঘাঁটি করতে করতে একটা সময় একটা গ্রুপের একটা পোস্ট দেখে চমকে উঠলাম। পোস্ট করেছে একটা মেয়ে, মোহনা নাম মেয়েটির। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেই পোস্টের নিচে যেই ছবিটি, সেই ছবিটা হলো তপুর। পোস্টটিতে লেখা আছে, এই লোকটিকে কেউ ধরিয়ে দিতে পারবেন? লোকটির নাম মোহিত। সে এসআই পরিচয় দিয়ে আমার বিয়ে করেছিল 2 বছর আগে। বিয়ের পর তার মায়ের ক্যান্সার হয়েছে এবং মাকে বিদেশ নিয়ে চিকিৎসা করাতে হবে এই কথা বলে আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা চেয়ে নেয়। টাকা নেওয়ার পর সে একেবারেই উধাও হয়ে যায়। তার ফোন নম্বর বন্ধ। যে বাসায় আমায় নিয়ে থাকতো আমরা জানতাম এটা তার নিজস্ব বাসা, কিন্তু ও চলে যাওয়ার পর জানলাম এই বাসা তার না, সে এখানে ভাড়া থাকতো। আপনারা দয়া করে এই ভণ্ড প্রতারককে ধরিয়ে দিতে পারবেন? ফেসবুক করা ওই পোস্টের নিচে একটা বড়সড় কমেন্ট করেছে আর একটি মেয়ে। মেয়েটির নাম নাজলা। সে লিখেছে সেও এই লোকটাকে খুঁজছে। তাকেও নাকি তপু নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বিয়ে করেছিল। বিয়ের পর তার সঙ্গে মাসখানেক সংসার করেছিল। ওখানে তপু তার নাম বলেছিল আদনান। আমি তখন সবই বুঝে ফেলেছিলাম তপু আসলে কে, ওর পেশা কি, সবকিছু সম্পর্কেই। তখনই আমি প্রতিজ্ঞাবদ্ধ হই, মনে মনে ঠিক করি যেভাবেই হোক ওকে ওর উপযুক্ত পাওনা আমি বুঝিয়ে দেব। কিন্তু কিভাবে তপুকে তার উচিত শিক্ষাটা পাইয়ে দেব তাই ভাবতে থাকি। তবে এখানে সবচেয়ে বড় কাঁটা হলো আমার নিজের মা। আমার মা একে তো লোভী ধরনের মহিলা, এছাড়া তার উপস্থিত বিবেক বুদ্ধিও কম। যদি তপুকে ফোন করে বকাঝকা শুরু করে তবে সর্বনাশ হয়ে যাবে। তপু লোকটা সুবিধের না, ভীষণ খারাপ লোক, এটা তো বোঝাই যাচ্ছে। দেখা যাবে নিজেকে বাঁচাতে সে আমায় মেরে লাশ কোলে ফেলে রেখে এখান থেকে উধাও হয়ে যাবে। কিন্তু মাকে তো যে করেই হোক থামাতে হবে।
কিন্তু থামাবো কি করে? ভাবলাম যা করার সকালবেলা তপু বাসা থেকে বেরিয়ে গেলেই করতে হবে। এর আগে কিছুই করা যাবে না। তপু জেনে ফেললেই তো সর্বনাশ। কিন্তু ভয়ের বিষয় হলো, তপুকে নিয়ে মোহনা নামের মেয়েটি যে পোস্ট করেছে, সেই পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল পোস্ট তো সবার কাছেই মুহূর্তে পৌঁছে যায়। তপু তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন হাতে নেবে, ফেসবুকে যাবে। তখন যদি ওর সামনে এই পোস্ট আসে, তবে তো সাবধান হয়ে যাবে সে। হয়তো আমায় এখানেই ফেলে রেখেও পালিয়ে যাবে। আমি ভেবে পাচ্ছি না কিভাবে আমি তপুকে ধরিয়ে দেব। ও একবার হাত থেকে ফসকে গেলে আর কিছুতেই ওকে পাওয়া যাবে না। রাতে শুয়ে থেকে ভয়ে ভয়ে মোহনা নামের মেয়েটিকে মেসেজ করি আমি। লিখি, আপনি যে লোকটিকে খুঁজছেন সেই লোকটি এখন আমার কাছে আছে, আমার বর্তমান স্বামী সে। আপনি মেসেজ দেখা মাত্রই আমায় রিপ্লাই দিন। দেরি হলে ও পালিয়ে যাবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না কিছুতেই। ঠিক এই মেসেজটি আবার নাজলা নামের মেয়েটিকেও করলাম আমি। আধ ঘন্টা চলে গেলেও মোহনা নামের মেয়েটি আমার মেসেজ সিন করেনি। হয়তো তার ওখানে অনেক মেসেজ আসছে বলে আমার মেসেজ সিন করতে দেরি হচ্ছে। কিন্তু নাজলা নামের মেয়েটি মুহূর্তের মধ্যেই আমার মেসেজ সিন করলো। সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে লিখলো, আপনার ঠিকানা বলুন, কোথায় আছেন আপনি? আমি ঠিকানা দেবার আগে তপুর সঙ্গে তোলা আমার 3টে কাপল পিক পাঠিয়ে দিলাম। তারপর নাজলাকে লিখলাম, এই যে দেখুন, আমার কাছে যে ওই লোক আছে এর প্রমাণ। এবার আপনি সত্যিই ওর স্ত্রী ছিলেন কিনা এর প্রমাণ দিন। মেয়েটি 5 মিনিটের মধ্যেই তপুর সঙ্গে তোলা তার কাপল পিক পাঠিয়ে দিল। দেখেই বোঝা যায় এডিট নয়, সত্যি সত্যি একসাথে তোলা ছবি। আমি তাকে বললাম, আচ্ছা বলুন তো, আপনাদের থেকে যে গহনা চুরি করেছে ওখানে কত টাকার গহনা ছিল? নাজলা বলল 25 লাখ টাকার গহনা। আমি বুঝতে পারলাম নাজরা প্রতারক কেউ না, সে সত্যিই বলছে। আমি তাকে আগে জিজ্ঞেস করে নিলাম, আপনার ঠিকানা বলুন তো, কোথায় আছেন আপনি? তার এখানে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে এটা অনুমান করার জন্য আগে ভাগে তার ঠিকানা জিজ্ঞেস করে নিলাম। নাজলা একটি জায়গার নাম করলো, আমিও আমার জায়গার নামটা বললাম। তাহলে তো খুব একটা দূরে না, আপনি কাল সকালের আগেই এসে পৌঁছাবেন। একটা কার ভাড়া করে নিন, সঙ্গে বেশি করে লোক নিয়ে আসুন, নয়তো সব হারাবেন। ও সকাল হলেই পালিয়ে যাবে। তাছাড়া আপনার সব গহনা তার কাছে এখনও আছে। এরপর আমি আমার নম্বর দিলাম নাজলাকে। আমার বাসা কোথায়, কোন দিকে, কিভাবে আসতে হবে এক এক করে সব মেসেজেই লিখে দিলাম। ওর সঙ্গে কথা শেষ করার খানিক পরেই মোহনা আমার মেসেজ সিন করলো। তারপর মোহনা লিখলো, আপনি কি সত্যি বলছেন বোন? শত শত মানুষ আমায় মেসেজ করেছে, ওরা বলছে আমি যার ছবি পোস্ট করেছি তাদের কাছে ও আছে, তারা ধরিয়ে দিতে পারবে তাকে। আমার কাছে টাকা দাবি করছে, কেউ 2 লাখ, কেউ 1 লাখ, কেউ আরও বেশি। এই জন্য আর কাউকে বিশ্বাস হচ্ছে না আমার, মনে হচ্ছে সবাই মিথ্যা বলছে। আমি বললাম, ওদের কাছে কোনো প্রমাণ চেয়েছেন? মানে আপনি যাকে নিয়ে পোস্ট করেছেন তার কোনো ছবি আপনাকে দেখাতে বলেছেন? মোহনা বলল, না বলিনি। আমি সঙ্গে সঙ্গে ওই 3টি ছবি অর্থাৎ নাজলাকে যে ছবিগুলো পাঠিয়েছিলাম মোহনাকেও সেই ছবিগুলো পাঠিয়ে দিলাম। তারপর লিখলাম, এবার আমায় বিশ্বাস হচ্ছে তো? বিশ্বাস না হলে আর 1 মিনিট ওয়েট করুন, তারপর দেখুন বিশ্বাস হয় কিনা। বলে ফোনের ডিসপ্লে আলো দিয়ে আমি ভালো করে দেখে নিলাম তপু ঘুমের মধ্যে আছে কিনা। ও গভীর ঘুমে আছে। এটা নিশ্চিত হওয়ার পর ড্রিম লাইটের মৃদু আলোতেই মোহনাকে ভিডিও কল দিলাম। ও রিসিভ করলে এখান থেকে কোনো কথা না বলে শুয়ে থাকা তপুকে দেখিয়ে দিলাম ভালো করে। তারপর কল কেটে দিয়ে লিখলাম, এখন বিশ্বাস হচ্ছে তো? মোহনা তাড়াহুড়ো করে রিপ্লাই দিল। সে বলল, আপনার পায়ে পড়ি বোন, এটাই সেই লোক, সেই প্রতারক। আপনি ওকে ধরিয়ে দিন। আপনার কাছে আমার আকুল আবেদন বোন। বিনিময়ে কত টাকা চান বলুন, আমি টাকা দেব, যত টাকা চান ততই দেব। আমি বললাম, আমি কোনো বিনিময় চাই না, আমি নিজেও ওর শাস্তি চাই। আমিও ঠকেছি, ওর প্রতারণার শিকার আমিও হয়েছি, আমিও ওর উপযুক্ত শাস্তি চাই। আপনার হাতে আমি ওকে তুলে দেব, কিন্তু সমস্যা হলো কাল সকাল হতেই ও যেভাবেই হোক জেনে ফেলবে আপনি ওকে নিয়ে পোস্ট করেছেন। যেহেতু আপনার পোস্ট ভাইরাল হয়ে গেছে তাই এটা সবার কাছেই পৌঁছে যাবে, ওর কাছেও নিশ্চয়ই যাবে। আর ও এটা দেখার সঙ্গে সঙ্গেই পালিয়ে যাবে, তাকে আর কিছুতেই ধরা যাবে না। মোহনা বলল, আপনি কোন জায়গায় থাকেন বোন? আমি জায়গার নাম বললাম। মোহনা তার জায়গার নাম বলল। আমি শেষ রাত হবার পূর্বেই সেখানে পৌঁছে যাব, যেভাবেই হোক এসে পৌঁছাবই। আমি বললাম, হ্যাঁ তাই করুন, কিন্তু কিছুতেই একা আসবেন না, বেশি করে লোক নিয়ে আসুন।
পারলে দ্রুত গতির কোনো গাড়ি নিন। মোহনা বলল, আচ্ছা বোন। তাকেও আমি আমার সব পুরো ঠিকানা দিয়ে দিলাম, যেন খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারে। এরপর খানিকটা সময় চুপচাপ শুয়ে রইলাম, নড়াচড়া করছি না। নড়াচড়া করলে যদি তপু ঘুম থেকে উঠে যায়, কিন্তু ফোনের ডিসপ্লে আলোর জন্য সমস্যা হতে পারে। ও যদি একবার দেখে এত রাতে আমি ফোন ব্যবহার করছি, এখনো ঘুমায়নি, তবেই ঝামেলা করবে। ও তো আর সহজ সরল লোক না, সব বুঝে ফেলবে মুহূর্তে। এই ভয়ে গরমের মধ্যে কাঁথা টেনে সারা শরীর ঢেকে নিলাম। এরপর বাবাকে একটানা কল দিতে থাকলাম। আমি জানি এত রাতে বাবা জেগে নেই, গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু বারবার কল দিলে ফোনের রিংটোন শুনে বাবা একসময় জেগে উঠবেই। বাবা জেগে উঠে ফোন রিসিভ করলে আমি এপাশ থেকে কিছুতেই কথা বলবো না। কথা বললে অপু টের পেয়ে যাবে, তার ঘুম ভেঙে যাবে। তাই আমি কথা না বলে সরাসরি ফোন কেটে দেব, তারপর মেসেজ করে যা বলার বলে দেব। বাবাকে কয়েকবার কল দিলাম, ফোন রিসিভ করলো না বাবা। এরপর একসময় রিসিভ করতেই আমি ফোন কেটে দিলাম এপাশ থেকে। তারপর সঙ্গে সঙ্গে বাবার ফোনের মেসেজটা পাঠিয়ে দিলাম। মেসেজে আমি লিখলাম, বাবা আমি বড় বিপদে আছি, বিরাট বড় বিপদে। সকালবেলা তুমি চাচাদের নিয়ে আমার শ্বশুর বাড়ির সামনে থেকো, পারলে এক্ষুনি বের হয়ে পড়ো তোমরা। মনে রাখবে, ভোর হওয়ার আগেই এখানে এসে উপস্থিত হতে হবে তোমাদের। বাবাকে মেসেজ করে ফোনের ডাটা অফ করে বালিশের একপাশে রেখে দিলাম ফোন। তারপর শরীর থেকে কাঁথা নামিয়ে একপাশে রেখে দিলাম। কিন্তু এর মধ্যে সমস্যা যা হবার তাই হয়ে গেল। হঠাৎ করেই ইলেকট্রিসিটি চলে গেল। তপু এমনিতেই গরম সহ্য করতে পারে না। ইলেকট্রিসিটি চলে যাওয়ায় মুহূর্তেই ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরপরই ওর হাতের ওর ফোনটা তুলে নিল। ওর হাতে ফোন তুলে নেওয়ার পর ভয়ে আমার বুকটা ধক করে উঠল। ও যদি এখন ফেসবুকে যায় তবে তো দেখে ফেলবে, জেনে যাবে সব কিছু। কিন্তু সে ফেসবুকে ঢুকতে পারলো না, ইলেকট্রিসিটি না থাকায় ওয়াইফাই কানেক্ট করতে পারেনি। তারপর বালিশের ওপাশে ফোন রেখে দিয়ে আমায় ডাকলো। আমি জেগে থাকলেও চুপচাপ ঘুমের ভান করে থাকলাম। কিন্তু তপু নাছোড় বান্দা, সে আমার গায়ে জোরে সজোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। এখন আর চুপ করে থাকার উপায় নেই। চুপ করে থাকলেও ভাববে আমি মিছিমিছি ঘুমের শুয়ে ভান করছি। এই ভয়ে মুখ খুলতে হলো আমাকে। ঘুম কাতুরে গলায় বললাম, কি হয়েছে, এত রাতে ডাকছো কেন? তপু বলল, কারেন্ট নেই, ওয়াইফাইও নেই, চুপচাপ থাকতে ভালো লাগছে না, আসো গল্প করি। আমি বিরক্তি দেখালাম না। আমি জানি এখন কিছুতেই তাকে বিরক্ত দেখানো যাবে না, তাকে কিছুতেই বোঝাতে দেয়া যাবে না। ভাবলাম গল্প করি তার সঙ্গে, সমস্যা নাই তো। গল্পের ভরে হলেও যদি রাতটা পার হয়ে যায়। আমি তার সঙ্গে এটা সেটা নিয়ে কথা বলতে লাগলাম। কিন্তু ইতিমধ্যে সে এমন একটা তথ্য দিল যা শুনে আমার মেজাজটা ভীষণ খারাপ হয়ে গেল। তপু বলল, তোমার মা লোক ভালো, উনি নিজেরে ভাবেন দুনিয়ায় সবচেয়ে চালাক মহিলা। কিন্তু সমস্যাটা হলো উনি চালাক মহিলা না, উনি বিরাট বোকা। আমি বললাম, কি করেছে আমার মা? আমার মাকে নিয়ে কথা হচ্ছে কেন? তপু তার কপালের ঘাম মুছে বলল, তোমার মা 5 লাখ টাকা পাঠিয়ে দিয়েছেন। তার কাছে অত টাকা ছিল না, নিজের গয়না জমানো টাকা দিয়ে 5 লাখ হয়নি। পরে তোমার বাবা যে গরু কেনার জন্য 2 লাখ টাকা রেখেছিল, ওগুলোও দিয়ে দিয়েছে। তবুও তিনি কাউকে জানতে দেবেন না তোমার স্বামী খারাপ লোক। হাসলো তপু। ওর এই হাসিটা এত খারাপ লাগছে আমার, আমি নিজেকে সামলে রাখতে চেয়েও পারিনি। তাকে ঘৃণার কণ্ঠে তখন বললাম, পরের টাকা মেরে এভাবে খেতে লজ্জা করে না? তপু আমার মুখ থেকে এসব কথা শুনে রেগে মেগে আগুন হয়ে উঠল একবারে। সে সঙ্গে সঙ্গে আমার গলার কাছে তার হাতটা আনলো, তারপর গলা চেপে ধরে রাখলো অনেকক্ষণ। আমার তখন কেবল মনে হতে লাগলো আমার দম একেবারে আটকে আসছে। এমনিতেই একটু শরীর ঘামছিল, এবার সারা শরীর থেকে পানি ঝরতে লাগলো। চোখ দুটি মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসছে। 2 হাত দিয়ে আমি ওকে খামচি দিতে লাগলাম, কিন্তু মনে হলো আর কুলিয়ে উঠতে পারছি না। হাত পা অবশ হয়ে এসেছে। ভেবেছিলাম ও মেরেই ফেলবে, কিন্তু একেবারে মারল না। যখন মনে হলো দম আটকে যাবে, এক্ষুনি মরে যাব আমি, ঠিক তখনই সে আমার গলা ছেড়ে দিল। আমি ছাড়া পেয়ে ব্যথায় কাতর হয়ে গলায় 2 হাত ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলাম। এসব কান্নায় তপুর কিছু যায় আসে না। এই ঘরের পাশের ঘরেই তার মা থাকে। ওই মহিলাও বড় নিষ্ঠুর। এত রাতে এই ঘর থেকে আমি এভাবে শব্দ করে কাঁদছি, এই কান্না নিশ্চয়ই তার শোনার কথা। হয়তো সেই শুনছেও, শুনেও চুপ করে আছে। হয়তো আমার এই কান্না তাকে বড় আনন্দ দিচ্ছে। তপু উঠে গিয়ে ঘরের জানালা খুলে দিল, তারপর চেয়ারে বসে সিগারেট ধরিয়ে বলল, তোর মাকে কিংবা তোর বাবাকে ভুলেও বলবি না
তোর সঙ্গে আজ রাতে আমি কি কি করেছি। যদি ওদের কাছে এই বিষয়ে কিছু বলিস তবে আমি তোকে মেরে ফেলবো। আমি কিছু বললাম না। এই অন্ধকারেও বিছানায় উপুড় হয়ে পড়ে থেকেই তপুর দিকে একবার অসহায় মতন তাকালাম শুধু। ততক্ষণে ইলেকট্রিসিটি চলে এসছে। আমি চোখ বন্ধ করে একাগ্রচিত্তে সৃষ্টিকর্তার কাছে বলতে লাগলাম ও যেন এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, ফোন যেন হাতে না নেয়, ফেসবুক যেন না ঢোকে। কিন্তু আমার এই চাওয়া পূরণ হলো না। তপু এসে তার হাতে আবার ফোন তুলে নিল, ওয়াইফাই অন করে ফেসবুকে ঢুকলো। তারপর এটা ওটা দেখতে দেখতেই হঠাৎ করে লাফিয়ে উঠে বসে পড়লো বিছানায়। তারপর বলল, জুঁই ওঠো, এক্ষুনি ওঠো, আমরা এক জায়গায় যাব। আর ভয়ে কথা বলতে পারছি না। আমি জানি যা হবার তা এতক্ষণে হয়ে গেছে। তপু জেনে গিয়েছে সব কিছু। তবুও আমি বললাম, কোথায় যাবে? তপু তাড়াহুড়ো করে বলল, আমার মামা মারা গিয়েছেন, তাদের বাড়ি যাব। আমি জানি এটা একেবারেই মিথ্যে কথা। মিথ্যে বলেই আমায় নিয়ে পালিয়ে যাবে। ধরা পড়ার বিন্দুমাত্র ঝুঁকি সে নেবে না। হয়তো এমন জায়গায় যাবে যেখানে কেউ আর তাকে খুঁজে পাবে না। হয়তো যাওয়ার সময় রাস্তায় বা অন্য কোথাও নিয়ে আমায় মেরে লাশ ফেলে রেখে দিয়ে যাবে। আমি কি করব এখন? কিছুই মাথায় ঢুকছে না। তপু ও ঘরে গেল, তার মায়ের কাছে ডাকছে গিয়ে। আমার মাথায় ঠিক তখনই বুদ্ধিটা এলো। আমি ভাবলাম এক্ষুনি আমার ফোনের জিপিএস চালু করে দেব আমি। জিপিএস চালু করা থাকলে আমি যেখানেই যাব সেখানের লোকেশন অনুযায়ী পুলিশের লোকেরা বের করে ফেলতে পারবে। লোকেশন দেখে মুহূর্তের মধ্যেই পুলিশ আমাদের কাছে পৌঁছে দিতে পারবে। আমি ওই সুযোগে তাড়াতাড়ি করে আমার ফোনের জিপিএস চালু করে ফেললাম। তারপর মোহনা এবং নাজলাকে মেসেজ করে দিলাম, লিখলাম তপু সব জেনে গেছে, ও এক্ষুনি আমায় নিয়ে পালিয়ে যাবে এখান থেকে। তবে আমি কোনো ফোনের জিপিএস চালু করে রেখেছি। মেসেজ দেখার পর তোমরা তোমাদের সাথে করে পুলিশের লোক নিয়ে নিও, তবে সহজেই আমাদের পেয়ে যাবে। মেসেজে লিখে ওদের সেন্ড করে খানিক সময় অপেক্ষা করলাম। তারপর যখন নিশ্চিত হলাম ওদের ফোনে মেসেজ পৌঁছে গিয়েছে, তখন মেসেঞ্জার থেকে ওদের দুজনের আইডি ডিলিট করে দিলাম, যেন তপু আমার ফোন থেকে চেক করে কিছু বুঝতে না পারে। তাই এই সতর্কতা অবলম্বন করলাম। তপুর ডাকে ওর মায়ের ঘুম ভাঙলো। আমিও তাড়াহুড়ো করে ওদের সঙ্গে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ওদের সামনে এমন ভাব করলাম যেন আমি এসবের কিছুই জানি না। কিন্তু আমায় অবাক করে দিয়ে তপুর মা বিছানার নিচ থেকে একটা একটা করে গয়না বের করলো। তারপর সেগুলো কাপড় ব্যাগে ভরে নিতে লাগলো। আমি তখন তার কাছে গিয়ে বললাম, গহনাগুলো লুকিয়ে রেখে আমার নামে মিথ্যে অপবাদ দিয়েছিলে কেন? তপুর মা আমার দিকে একবার রাগী চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি তাকে আবারও একই কথা বললাম, এখন কথা বলছেন না কেন? আপনিই তো চোর। কিন্তু এভাবে আর কতদিন? ধরা তো একদিন ঠিকই পড়বেন। ওই মহিলা এবার কথা বলল, ধারালো গলায় বলল, তোর গলাটা লম্বা হয়েছে খুব, সময় হলে এটা কেটে ছোট করে দেবে আমার ছেলে। আমি মুচকি হাসলাম, কথা বললাম না। এরপর দেখলাম তপু ঘর থেকে প্রয়োজনীয় অনেক কিছু সঙ্গে করে নিয়ে নিল। সবকিছু কাপড়ের ব্যাগেই ভরে নিয়েছে, কাপড়ের ভাঁজের মধ্যে। তারপর আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম। তখন প্রায় শেষ রাত। আমরা উঠানে পেরিয়ে গেটে আসতেই অদ্ভুত ঘটনাটা ঘটলো। গেট খুলতেই দেখা গেল একদল লোক, কম করে হলেও 12 জন তো হবেই। ওদের সঙ্গে একটি মেয়ে। মেয়েটিকে দেখেই আমি চিনতে পেরেছি, নাজলা। ওরা সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আমাদের ঘিরে ফেলেছে এবং তপু ও তপুর মা আমাকে ধরে ফেললো। নাজলা ওদের বলল আমাকে ছেড়ে দেওয়ার জন্য, বলল শুধু ওদের মা ছেলেকে ধরতে। আমায় যে দুজন লোক ধরেছিল তারা আমায় ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে। তারপর নাজলা আমার পাশে এসে দাঁড়ায়। সে এসে আমায় জড়িয়ে ধরে বলে, এই ঋণ আমি কোনোদিন ভুলবো না বোন। আমি নাজলাকে তখন বলি, এটা পরে দেখা যাবে, এক্ষুনি ওই বুড়ির হাতে ব্যাগটা নিয়ে ওখানে দেখো, তোমার সব গয়না ওখানেই আছে। নাজলা সঙ্গে সঙ্গে তপুর মার কাছে যায় এবং তার হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে টর্চ দিয়ে দেখে, আমার দিকে তাকিয়ে বলল, সব আছে এখানে, সব আছে। নাজলার সাথে আসা লোকদের কজন মিলে তপুকে মারধর করতে শুরু করলো। আমি নাজলাকে বললাম, ওদের শান্ত থাকতে বলো, আমরা আইনের আশ্রয় নিয়ে এটা মিটমাট করব, নিজেদের হাতে আইন তুলে নেব না কেউ। নাজলা ওদের শান্ত হতে বলল। ওরা শান্ত হয়ে গেল। আমি বাসা থেকে রশি সংগ্রহ করে দিলাম, বললাম ওদের দুজনকেই গাছের সঙ্গে বেঁধে ফেলুন। ওরা তপু আর তার মাকে দুটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে ফেললো। ততক্ষণে আমি বাবাকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম, কত দূরে এসেছো তুমি? বাবা বলল এসে গিয়েছেন, শহরে ঢুকলেন মাত্র। আমি বললাম, তুমি পুলিশ নিয়ে আসো সঙ্গে করে, দ্রুত করো।
বাবার সঙ্গে ফোনে কথা বলা শেষ করার পরপরই আরও দুটো মাইক্রো বাস এসে থামলো গেটের সামনে। গাড়ি থেকে বেরিয়ে এলো মোহনা আর তার সঙ্গে একদল মানুষ। আমি বলেছিলাম বেশি করে লোক নিয়ে আসতে, যেন তপু কিছুতেই পালাতে না পারে। নাজলা এবং মোহনা আমার কথা মতোই বেশি করে লোক নিয়ে এসেছে। ওরা নেমে আসতেই আমি মোহনার কাছে গিয়ে এগিয়ে গেলাম। মোহনাকেও বুঝিয়ে বললাম শান্ত থাকতে। ওরা আমার কথা শোনালো, শান্ত হয়েই রইল। প্রায় 1 মিনিট 10 পর বাবা এলেন। বাবার সাথে আমার চাচারা আর পুলিশের একটা গাড়িও এলো। পুলিশের লোকেরা এসে সব কিছু শুনলো। আমি তখন দারোগার কাছে বললাম আমার মায়ের থেকে তপু গত রাতে 5 লাখ টাকা নিয়েছে মাকে হুমকি দিয়ে। তপু সঙ্গে সঙ্গে না বলল মিথ্যে। দারোগা এখানেই তপুকে বেত দিয়ে কয়েকবার প্রহার করার পরেই সে হড়বড় করে স্বীকার করে দিল। বলল 5 লাখ টাকা সে সত্যিই নিয়েছে, টাকাটা ব্যাগেই আছে। দারোগা একজন কনস্টেবলকে বলে ব্যাগ খুলতেই দেখতে পায় কনস্টেবল খোঁজাখুঁজি করে কাপড়ের ভাঁজের ভেতর পুরো টাকাটাই পেয়ে গেল। মোহনাও তখন তার কাছ থেকে নিয়ে আসা টাকার কথা বলল দারোগার কাছে। তপু তখন 2 হাত জোর করে ক্ষমা চাইল, বলল তার কাছে আর কোনো টাকা নেই। দারোগা মারধর করলো, কিন্তু কোনো লাভ হলো না। সত্যি সত্যি তপুর কাছে আর কোনো টাকা নেই। তপু বলল অনেক আগেই মোহনাদের থেকে আনা টাকা সে খরচ করে ফেলেছে। আরও স্বীকার করলো সে এভাবেই মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা উপার্জন করে সে। তার মাও তাকে সঙ্গ দেয়। আমিও তখন দারোগাকে বলি তপু কিভাবে আমায় মানসিকভাবে নির্যাতন করেছে এই কদিন, আর গতকাল আমার ওপর শারীরিক যে নির্যাতন করেছে তার দাগও তখনও গলায় আছে, গলা সামান্য ফোলাও। দারোগা সব দেখলো, এরপর তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, তার সঙ্গে তার মাকেও। দারোগা আশ্বাস দিয়ে গেল এই প্রতারক এবং তার মায়ের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। নারী নির্যাতনের একটা মামলাও হবে তার বিরুদ্ধে। তপু আর তার মাকে পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর নাজলা এবং মোহনা আমার কাছে এগিয়ে এলো। এসে মোহনা বলল আমার টাকা লাগবে না, টাকাই তো আর সব কিছু না। এই শয়তান যে তার প্রাপ্য শাস্তি পাচ্ছে এতেই আমার আনন্দ। নাজলা তখন বলল আমি যে এই গহনাগুলো কোনোদিন ফিরে পাবো তা কখনো ভাবিনি, আশাও ছিল না ফেরত পাওয়ার। ফেসবুকে মোহনা পোস্ট না করলে কোনোদিন এই শয়তানটাকে পাওয়া যেত না। মোহনার জন্য যেহেতু আমি গয়নাগুলো পেয়েছি, আমি খালি হাতে ফেরত দেব না। এগুলো বিক্রি করে এর অর্ধেক টাকা আমি তাকে দেব। আমার তখন কি যে ভালো লাগলো। নাজলা এবং মোহনার মন কত পরিচ্ছন্ন আমি জানি। আজ না হোক কাল ভালো মনের মানুষগুলো তাদের পুরস্কার পাবেই পাবে। আমি তখন আরও ভাবলাম আমাদের 3 জনেরই বিয়ে হয়েছিল, আমাদের স্বামী প্রতারক, আমরা তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পেরেছি। একজন প্রতারকের শাস্তি হবে, এটাই আমাদের আনন্দের বিষয়, এটাই আমাদের বিজয়। নাজলা আর মোহনার থেকে বিদায় নিয়ে তাদের গন্তব্য দিকে চলে গেল। যাবার আগে বারবার আমার কাছে কৃতজ্ঞতা জানিয়ে গিয়েছে। আমিও বাবা আর চাচাদের নিয়ে বাড়ি ফিরে এলাম। এসে মাকে বললাম তোমার জন্য, শুধু তোমার লোভের জন্য আজ আমার এই পরিণাম ভোগ করতে হয়েছে। মা তখন কিছু বলল না, চুপ করে রইল। কিন্তু আমি বুঝতে পারছি তার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। তার বোকামি নিজে থেকেই অনুধাবন করতে পারছে মা। এরপর আমি বললাম ফুফু এলে তুমি তার কাছে ক্ষমা চাইবে। মা রাজি হলো। ফুপুকে আমি ফোন করলাম বিকেল বেলা। ফুফু এলেন পরের দিন সকালবেলায়। ফুপু এলে তার হাত ধরে মা তার কাছে ক্ষমা চাইলো, কান্নাকাটি করলো। ফুপু মাকে ক্ষমা করে দিলেন। আর আমি তখন মাকে বললাম দুটো জিনিস খুব ভয়াবহ রকমের খারাপ, একটা হলো লোভ, অন্যটি হলো অহংকার। এই দুটো যার মধ্যে নেই তার জীবন সুন্দর। মা আমার চোখের দিকে তখন জল ছলছল চোখে তাকালো। আমি তার চোখ দেখেই বুঝতে পারলাম তার মধ্যে প্রবল অনুশোচনা এসেছে। আর এই অনুশোচনাই পারে একটা ভুল পথে চলা মানুষকে সঠিক পথে নিয়ে আসতে, আর একটা খারাপ মানুষকে ভালো মানুষে পরিণত করে দিতে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।